সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাপ্তাহিক সোনার বাংলা পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব শহীদ তনয় আলী আহমদ মাবরুরকে। তিনি স্বনামেই খ্যাত এবং প্রসিদ্ধ। তিনি আজকে পুরো দুস্থের একজন লেখক। ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পর সাংবাদিকতার মাধ্যমে তার পেশার জীবন শুরু হলেও এখন তিনি লেখালেখি অনুবাদ নিয়েই ব্যস্ত। তিনি হচ্ছেন জামাত ইসলামী বাংলাদেশের শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের তনয়। আমরা আজকে তার সাথে আলাপচারিতায় তার বাবার সাথে তার স্মৃতি বিজড়িত সেই দুঃখ বেদনার এবং সুখের দিনগুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনি একজন শহীদ তনয়, নিঃসন্দেহে এটা একটা গর্বের বিষয়, আর এটা আসলে কেউ ইচ্ছা করলেই পায় না। এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আপনার ইন্টারভিউতে ডাকার জন্য এবং কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমার অনুভূতি কী বা মূল্যায়ন কী, প্রথম কথা হচ্ছে যে সন্তান হিসেবে তো আমার বাবাকে নিয়ে আমি খুবই স্বস্তি বোধ করি, আমি খুবই পজিটিভলি আমি গর্ববোধ করি এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। একটা সময় ছিল যখন আমার বাবা জীবিত ছিলেন এবং নানা ধরনের দলীয় দায়িত্ব পালন করতেন, তখন আমি তো মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি, এরকম একটা পরিস্থিতি। এরপরে যখন 2010 সালের পরে তারা আটক হলেন, কারাগারে গেলেন, ওই সময় আমি মানুষের কাছে যখনই যার সাথে দেখা হতো আমি বলবো যে আমি বেশ সহানুভূতি পেয়েছি। মানুষজনের আগ্রহ ছিল, তাদের ব্যাপারে কৌতূহল ছিল, তারা কেমন আছেন, কী আছেন তারা জানতে চাইতো। এবং পরবর্তীতে 2015 সালে যখন তার ফাঁসি কার্যকর হলেন, যখন শহীদ হলেন, এরপর থেকে আসলে আমি যে জায়গায় যাই, যখনই যাই বা আমাকে নিয়মিত অনেক জায়গায় যেতে হয়, অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, আমি বলবো যে আমি প্রচণ্ড সম্মানিত হই এবং মানুষের কাছ থেকে যে তারা আমাকে যেভাবে মূল্যায়ন করেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি সম্মানের অধিকারী করেছেন। ধন্যবাদ। আমরাও মনে করি যে এটা আমি আগেই বলেছিলাম শুরুতেই, এটা ইচ্ছা করলেই কেউ হতে পারে না। শহীদ তনয় বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে যিনি সরাসরি জড়িত ছিলেন এবং মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আসলে আপনি ওই দিক থেকেও ভাগ্যবান যে আপনার পরিবার পুরাটাই, মানে আপনার দাদা আব্দুল আলী সাহেবও ছিলেন, মৌলানা আব্দুল আলী, যিনি আপনার এই অঞ্চলের বৃহত্তর ফরিদপুর না শুধু পুরো বাংলাদেশ, মানিকগঞ্জ বিশেষভাবে খুবই সম্মানিত এবং বিশিষ্ট নাগরিক হিসাবে, একজন আলেম হিসাবে পরিচিত। আর প্রার্থী পাওনা এবং তারই সুযোগ্য তনয় জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আর তার তনয় আপনি। এই যে রাজনৈতিক ফ্যামিলিতে আপনার বেড়ে ওঠা, রাজনৈতিক সান্নিধ্য পেয়েছেন, দেখেছেন, দুইজন বড় মাপের, উনিও তো সংসদ সদস্য ছিলেন, মানে অবিভক্ত পাকিস্তান সংসদের তৎকালীন, আর আপনার আব্বাও ছিলেন একজন মন্ত্রী এবং সফল মন্ত্রী, এবং বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এরকম সৎ, দক্ষ, যোগ্য মন্ত্রী পাওয়াটা নাগরিকদের জন্য সৌভাগ্যের বিষয়। এই দৃষ্টিভঙ্গিতে মানে রাজনৈতিক একজন উত্তরাধিকার হিসাবে আপনি বাংলাদেশের রাজনীতির আপনার মূল্যায়নটা আপনার? প্রথমে আগে আমি একটু আপনি যেহেতু আমার 3 পুরুষের কথা বললেন, আমার দাদা যান মরহুম মৌলানা আব্দুল আলী সাহেব, উনি 1962 থেকে 64 মেয়াদে ফরিদপুরে উনি জামাত ইসলামের ব্যানারে উনি মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি বলতো, এমপিএ হয়েছিলেন এবং সেই সময়ের মূল যে ওনার প্রতিপক্ষ মুসলিম লীগের যে প্রার্থী, তাকে হারিয়ে তিনি জয়ী হয়েছিলেন। এবং আমার দাদা যান গ্রেটার ফরিদপুর অঞ্চলে, বাংলাদেশ তখন তো অবিভক্ত পাকিস্তান, সেই সময় তিনি গ্রেটার ফরিদপুর অঞ্চলে উনি জামাতের দায়িত্বশীল ছিলেন।
একই সঙ্গে আমার দাদাজান ফরিদপুরে স্থানীয় কোর্ট মসজিদের ইমাম ছিলেন। তারপরে ফরিদপুরে যে ঈদের নামাজ হতো, যেটা জেলার মূল ঈদের নামাজ, সেটা তিনি ইমামতি করতেন। এবং ফরিদপুরে তার সর্বজন একটা গ্রহণযোগ্যতা ছিল, সবার কাছেই তার একটা ভিন্ন রকমের অবস্থান ছিল। আমি তাকে পাইনি, কারণ হলো আমার জন্মেরও বেশ আগে 1974 সালে উনি ইন্তেকাল করেন। উনি ওই বছর হজে গিয়েছিলেন এবং হজে গিয়ে ওনার ইন্তেকাল হয় এবং ওনার দাফন হয়েছে মক্কায় খুব প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল মুআল্লায় ওনার কবর হয়েছে। তো আমি যেটা দেখেছি যে ফরিদপুরে আমার পরবর্তীতে আমি যখন গিয়েছি যে ফরিদপুরে মৌলানা আব্দুল আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের একটা গ্রহণযোগ্য অবস্থান ছিল এবং ফরিদপুরের সবাই, ওনার জেনারেশনের তো বেশি লোক এখন নাই, কিন্তু তাকে বেশ সম্মান করেন। এবং ফরিদপুরের যে জেলা মিউজিয়াম আছে ওখানে কিন্তু তার ছবিসহ তার স্মৃতিফলক আছে। এবং আমরা যে বাড়িতে আমাদের যে রোড, এটাও কিন্তু আমার দাদাজানের নামে, এটা একদম সরকারিভাবে করা। এরপরে যেটা হলো, আমার বাবা হচ্ছেন তারপরের জেনারেশন। আমার বাবা তো বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, ওটার উনি প্রাদেশিক সভাপতি ছিলেন। পরবর্তীতে উনি জামাত ইসলামী যে জয়েন করে দীর্ঘ সময় ঢাকা মহানগর আমির ছিলেন এবং ঢাকা মহানগরীর সবচেয়ে বেশি সময় বলা যায় যে সার্ভিস দিয়েছেন তিনি আমির হিসেবে। এরপরে তিনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন এবং এর পরবর্তীতে উনি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহাদাতের আগ পর্যন্ত। আমার মূল্যায়নে যদি আপনি রাজনৈতিক পরিবার হিসেবে বলেন, আমি এভাবে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিটা, আমার আব্বা যখন, আমি যেটা কাছ থেকে দেখেছি, উনি কিন্তু এরশাদের আমলেও কারাগারে গেছেন। উনি বিএনপির পরে 96 থেকে 2001 ওই সময়ও তিনি কারাগারে গেছেন। ওই সময়ও রাজনৈতিক প্রতিপক্ষকে ডিটেনশন দিয়ে, প্রথমে 1 মাসের, পরে সেটাকে আবার এক্সটেন্ড করে 3 মাসের ডিটেনশন দিয়ে প্রতিপক্ষকে কারাগারে নেওয়া হতো। এরপরে ওনারা বের হয়ে আসতেন। কিন্তু এই পরিবেশটা আমি বলবো যে নষ্ট হয়ে গেল এই বিগত 15.5 বছরের যে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন আমল। এইখানে আপনার প্রতিপক্ষকে আসলে ঠিক প্রতিদ্বন্দ্বী বা রাজনৈতিকভাবে শায়েস্তার বিষয়টা থাকে নাই। এটা এক ধরনের ওয়াইপ আউটের জায়গায় চলে গেছে, নিশ্চিহ্ন করার দিকে চলে গেছে। এবং ওনারা ওনাদের প্রতিপক্ষকে একদম ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাবেন বা তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করবেন। এইটা বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন। এবং আপনি যেইভাবে বাংলাদেশের সার্বিকভাবে, শুধু আমি নেতাদের কথা বলবো না, নেতা কর্মী সবাইকে বাংলাদেশের সকল জেলায় উপজেলায় থানা লেভেলে যেইভাবে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে মহিলাদেরকে, শিশুদেরকে, এইটা বাংলাদেশ আর কখনো হয়েছে বলে মনে হয় না। এরপরে যে আপনার গুম, তারপরে ধরেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো আওয়ামী লীগের, এগুলো সব অবদান। এবং আমি বলবো যে পরিবেশটা, রাজনৈতিক পরিবেশ হিসেবে যদি আপনি বলেন, আমি বলবো যে এটা বাংলাদেশে এখনও সুস্থ নাই। এবং এই যে এখন যে আওয়ামী লীগ নেই, আপনি নিশ্চয়ই, আপনি আমাদের সিনিয়র সাংবাদিক হিসেবে নিশ্চয়ই খেয়াল করছেন যে পরিবেশটা কিন্তু সহজে আর আগের মতো হচ্ছে না। এবং এখনও আমাদের ভেতরে যে আমরা যে কথাবার্তা বলছি, আমাদের মধ্যে যে টোন, যে বডি ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু আর প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে নেই। আমাদের মধ্যে এখন বৈরিতাটা অনেকটা শত্রুতার পর্যায়ে চলে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ যে পচনের যে কালচারটা শুরু করেছে, সেটা রেশ আমাদেরকে এখনও বয়ে বেড়াতে হচ্ছে। আমি জানি না আরও কতদিন এই অসুস্থ রাজনীতির ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে। আর এক কথায় আমরা বলতে পারি যে বাংলাদেশের রাজনীতি অস্বচ্ছ। জি, অস্বচ্ছ এবং অসুস্থ। এই অসুস্থ এবং অস্বচ্ছ রাজনীতির যে দর্শন, জি, এইটাই কি জুডিশিয়াল কিলিংয়ের কারণ? আমি বলবো যে ওনারা যেভাবে, আমার বাবা এবং তার সহকর্মীরা যেভাবে বলেছেন, তাদের অপরাধ তো আসলে এটুকুই যে তারা এই দেশে ইসলাম কায়েম করতে চেয়েছেন। এবং জামাত ইসলামীর ব্যাপারে এটা সর্বজন বিদিত যে জামাত ইসলামী বাংলাদেশে বা আল্লাহর জমিনে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। ফলে ন্যাচারালি যারা ইসলাম আদর্শ পছন্দ করেন না, তাদের জন্য তারা একটা মাথা ব্যথার কারণ ছিলেন। এবং সেই জায়গা থেকেই তারা মূলত তাদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ যেহেতু পায়নি, অর্থাৎ ধরেন বাংলাদেশে প্রচলিতভাবে আমরা যেভাবে রাজনীতিবিদদেরকে, প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় দুর্নীতি অথবা ধরেন নানা ধরনের ব্যক্তিগত নানা ধরনের দুরাচার, এরকম কোনো অ্যালিগেশন যেহেতু তারা জামাত ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা দিতে পারেন নাই,
ফলে আমি বলবো যে তারা হিসেব করে দেখেছেন যে তাদেরকে এইভাবেই শায়েস্তা করতে হবে, এবং সেই ক্ষেত্রে তারা একটা বিশেষ আইনের মাধ্যমে এবং একটা ক্যাঙ্গারু ট্রায়ালের মাধ্যমে তাদেরকে আসলে এই জুডিশিয়ালি হত্যা করেছে। এটা মানে এমনভাবে করেছে, আমি বলবো যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ মূলত তাদের রাজনৈতিক এজেন্ডাগুলো বিচার বিভাগের ঘাড়ে বন্দুক দিয়ে তারা বাস্তবায়ন করেছে, এবং যার কারণে এই আমার বাবাদেরকে আপনি যেটা বললেন যে আদর্শিক অস্বচ্ছ এবং অসুস্থ রাজনীতির বিরুদ্ধে তাদের যে আদর্শবাদী রাজনীতি, এটার কারণে আসলে তাদেরকে ভিকটিম হতে হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জি, ওনার অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসেবে তিনি অত্যন্ত সফল একজন রাজনীতিবিদ। এই কারণে প্রথম কথা হচ্ছে যে আমার বাবার যারা শত্রু আদর্শিক, আমার মনে হয় তারাও বলতে পারবে না যে তার ব্যাপারে কোনো ফিনান্সিয়াল কোনো ইরেগুলারিটিস আছে, অর্থনৈতিক, যেটা আপনি জানেন যে তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ বাংলাদেশ, এরকম একটা দেশ যে দেশে দুর্নীতিতে বারবার প্রথম হওয়ার নজির, এরকম একটা দেশে উনি রাজনীতি করেছেন, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অ্যালিগেশন নেই। দ্বিতীয়ত উনি নিজেও কিন্তু ফাঁসির মঞ্চে যাওয়ার আগে উনি এই কথা দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আমার পেটে 1 টাকার হারাম ঢুকে নেই। এটা বলাটা আমি মনে করি যে খুব কঠিন একটা সাহসের ব্যাপার, কনফিডেন্সের ব্যাপার। 3 নম্বর ব্যাপার হচ্ছে, যদি আমি বলবো যে উনি কেন তো দেশের ক্ষতি চেয়ে কোনো সিদ্ধান্ত নেননি। মানুষের চিন্তার জায়গাতে মানুষ যেহেতু ভবিষ্যৎ দেখতে পারে না, মানুষের সীমাবদ্ধতা আছে, এটা সব আমলে সব রাজনীতিবিদদের ক্ষেত্রেই ঝুঁকিটা থাকে, সেটা হলো যে তার সিদ্ধান্ত সময়ের আলোকে বোঝা যাবে যে কখন কি। কিন্তু উনি কখনো দেশের ক্ষতি চেয়ে, দেশের অমঙ্গল চেয়ে কোনো কিছু করেছেন আমার এটা মনে হয়নি। সেই জায়গা থেকে আমি তাকে সফল বলি। আরেকটা হচ্ছে যে ধরেন সততা এবং দেশপ্রেম এবং নৈতিকতা, এটাকে যদি আমরা রাজনীতির মূল মন্ত্র বলি, তাহলে আমি অবশ্যই বলবো যে উনি একজন সফল রাজনীতিবিদ এবং রাজনীতিতে ওনার ইতিবাচক অবদান আছে। কারণ উনি সবসময় যে দেশের স্বার্থবিরোধী অথবা প্রতিবেশী কোনো দেশের কাছে জিম্মি হয়ে থাকা, অথবা যে কালচারাল অ্যাগ্রাসন, অথবা আমাদের দেশে যে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার যে মানে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বা অপচেষ্টা, এগুলোর বিরুদ্ধে তারা কথা বলেছেন। সুতরাং তার অবস্থান ছিল সবসময় ইতিবাচকতার পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, দেশের মানুষের কল্যাণের স্বার্থে। সুতরাং আমি তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং ইতিবাচকভাবে মূল্যায়ন করি। আজকে অনেক রাজনীতিবিদই মানে তার প্রতিপক্ষই বলবো, একসময় যারা মুখোমুখি ছিলেন সেই 53 বছর বা 55 বছর আগে, তারা আজকে বলতেছেন যে ওনারা যা বুঝেছিলেন 40 বছর আগে, আজকে আমরা তা বুঝতেছি। এই যে কথাটা, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে মানে ভুল শুদ্ধ মানুষের থাকে, কিন্তু আজকে ওনারা যে শুদ্ধ ছিলেন, যে সঠিক পথে ছিলেন, এই জিনিসটা আরো বেশি প্রতিবাদ হচ্ছে, আরো বেশি মানে পরিস্ফুটিত হচ্ছে। আমি এভাবে জিনিসটা বলি, দেখেন সময় তো আসলে সবচেয়ে বড় হচ্ছে, আমি বলি যে ইংলিশে বলে যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় অনেক কিছুকে ক্ষত যেমন সারিয়ে দেয়, সময় অনেক কিছুকে পরিষ্কার করে। আমি মনে করি যে বাংলাদেশে ওনাদের যে পজিটিভ কন্ট্রিবিউশন এবং যে পজিটিভ এবং কনস্ট্রাকটিভ যে পলিটিক্স, এইটাকে আমি মনে করি যে মানুষ যত দিন যাবে সেটা তারা বুঝবে, এবং ওনাদের অবস্থান যে দেশের স্বার্থে ছিল এবং ওনারা যে আসলে দেশের কল্যাণের জন্যই যে ভূমিকাগুলো নিয়েছিলেন, এটা আমার ধারণা যে মানুষ অলরেডি বুঝেছে। একটা জিনিস দেখেন, যারা ওনার বিরুদ্ধে বিচার কার্য পরিচালনা করেছেন অথবা মানে সাক্ষ্য দিয়েছেন, তাদের অনেকেরই কিন্তু, আমি অন্ততপক্ষে আমার কথা বলতে পারি যে আমার প্রত্যাশার থেকেও অনেক আগে তাদের করুণ পরিণতি আমি দেখতে পাচ্ছি। মানে আমি নিজেও আশা করি, যেহেতু আমি ধরুন ইসলামে চর্চা করি বা কোরআন হাদিস কল্প বিস্তার পড়ার সুযোগ হয়, আমি বিশ্বাস করি যে সবাই একটা তার প্রতিদান পাবেন, কিন্তু সেই প্রতিদানটা কত আগে পাবেন, আমার অনেকের ক্ষেত্রে তো আমি আশা করি না যে আমি আমার জীবদ্দশা দেখতে পাবো। সেখানে কয়েক বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তাদেরকে কিভাবে হেনস্থা হতে হচ্ছে, দুনিয়াতে বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হচ্ছে, এবং তাদের নানা ধরনের দুরাচার কিভাবে মানুষের সামনে এক্সপোজড হচ্ছে। এতে করেও আমি মনে করি যে মানুষ বুঝবেন যে যে মানুষগুলোকে অন্যায় অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে আসলে তাদের অবস্থান যে সঠিক ছিল,
এবং তারা যে আসলে ভালো মানুষ ছিলেন, আমার মনে হয় ডে বাই ডে এটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকে গ্রেপ্তারের সময় জি এবং যতদিন বিচার কার্য চলেছেন, জি। জামিন জি। পাননি, কারাগারে তাকে থাকতে হয়েছে, এই যে সময়টা, তখন বাংলাদেশের রাজনীতিতেও ওনার যে আদর্শ লালন করেন, পুরা আদর্শিক শক্তিটাই মজলুম ছিল। জি অবশ্যই। সেদিক থেকে আপনারা তো জি বলাই যায় যেহেতু মৃত্যু স্নেহ থেকে বঞ্চিত ছিলেন এবং পুরা পরিবারের যিনি মূল গার্ডিয়ান তার থেকে এই যে সময়টা, এই সময়টাতে আপনাদের পরিবার এবং আপনাদের যে দুঃসময়টা কেটেছে সেটার স্মৃতি কীভাবে? আসলে এই স্মৃতিচারণগুলো করা আমাদের জন্য তো বেশ কঠিন, তবে যেটুকু মানে বলতে পারি আর কি, সেটা হলো ওনাদেরকে প্রথম আটক করা হয় 2010 সালের 29 জুনে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা সংক্রান্ত মামলায়, এবং পরের দিন এই মামলায় তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়। কিন্তু ওই এক রাতের মধ্যে ওনাদের এগেনস্টে অনেকগুলো মামলা দাঁড় করানো হয়, এবং সেই মামলাগুলোতে ওনাদেরকে, বিশেষ করে আমি আমার আব্বার কথা বলতে পারি, উনি প্রায় 27 দিন উনি একটানা উনি রিমান্ডে ছিলেন ডিবি অফিসে। এবং সেই সময়গুলো আমার খুব মনে পড়ে এবং খুব কঠিন সময়, কারণ প্রথম যেদিন আব্বাকে রিমান্ডে নেওয়া হয় ওই দিন একসাথে টানা 9 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তো রিমান্ড নিয়ে যেহেতু আমাদের মধ্যে স্বাভাবিক কিছু ভীতি কাজ করে, আর এই বয়সের একটা মানুষকে একটানা 9 দিনের রিমান্ড, আমরা ভয় পেয়েছিলাম, ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু উনি খুব সাবলীল ছিলেন, এবং আমার ওনাকে যতবারই রিমান্ড ব্যাক করা হইতো, কোর্টে নিয়ে আসা হইতো পরবর্তী শুনানির জন্য, উনি কখনোই নিজের কোনো কষ্ট বা ক্রাইসিসের কথা বলতেন না। বরং তখন আপনি যেটা বললেন যে অনেক মানুষ, আমাদের জনশক্তি তখন মজলুম ছিল, ভেতরে যারা ছিল তাদের ব্যাপারে উনি মেসেজ দিতেন যে ওকে খুব কষ্ট দিচ্ছে, ওকে এখান থেকে সরানোর চেষ্টা করা দরকার, এরকম। এবং এটা আমি ওনার শেষ দিন পর্যন্ত দেখেছি যে উনি আসলে আমি কেমন আছি এই প্রশ্নের উত্তর উনি কখনো কথা বলতেন না সেভাবে। উনি ওনার পুরো চিন্তাটাই ছিল যে সংগঠনকে কিভাবে হেফাজত করা যায় এবং সংগঠনের জনশক্তিদেরকে কিভাবে মানে সেফ করা যায়। এটা এর মধ্যে আপনার পরিস্থিতিগুলো কঠিন হয়েছে আমি বলবো। যেমন ধরেন 2013 সালে যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আওয়ামী লীগের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মব শাহবাগ প্রতিষ্ঠা করা হয়, ওই সময় আমাদের জন্য তুলনামূলক কঠিন একটা পরিস্থিতি ছিল। এবং শুধু বলবো যে আমাদের জন্য চলাফেরা করাটাও কঠিন ছিল। আমার বাসা যেহেতু শহরে অনেকটা দূরে, সেখান থেকে আমি কোর্টে আসতাম, তখন মনে হতো যে নিরাপত্তা ঝুঁকিও খুব বেশি ছিল। এবং এরপরে ধরেন ওনাকে যখন প্রথম ট্রাইব্যুনালের রায় দেওয়া হলো মৃত্যুদণ্ড, সেই সময়কার যে পরিস্থিতি, এবং এরপরে আমরা তার সাথে আগে প্রতি সপ্তাহে দেখা করার সুযোগ পেতাম, এরপরে সেটা কমে গেল, 1 মাসে আমরা সাক্ষাৎ করার সুযোগ পাওয়া শুরু করলাম। এরপরে আমার এখনও চোখে ভাসে, এবং আমি মানে নিজেকে আমার খুব কন্ট্রোল করা কঠিন মনে হয় যখন আমি স্মরণ করি আমি প্রথম ওনাকে যখন কয়েদির পোশাকে দেখলাম ফাঁসির রায় হওয়ার পরে। আমরা ঢাকা, উনি তখন নাজমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগার যেটা, সেখানে আমরা তাকে দেখতে গেলাম, এবং উইন্ডো সাক্ষাৎ, জানলা দিয়ে সাক্ষাৎ, আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে আব্বা ওই পোশাকটা পরে আসতেছেন। এর আগ পর্যন্ত তো আব্বা আমাদের সাথে স্বাভাবিক পাঞ্জাবি পরে দেখা করতেন, এবং সেটা আমার এখনও চোখ ব্যথা করে আসলে কল্পনা করলে ওনাকে ওই পোশাকে দেখা। তো এরকম কষ্ট তো আসলে অনেকভাবে হয়েছে। তারপরে ফাঁসির বিষয়টা যদি পরে আবার প্রশ্ন করেন বলবো, প্রত্যেকটা তো আলাদা আলাদা লেভেলের কষ্ট, কিন্তু এই সময়গুলো এটা কষ্ট। এবং আমি বলবো যে ধরেন আমরা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে তার সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছি। আমাদের বাসায় আমাদের যে পরের জেনারেশন, আমাদের যে সন্তানেরা হয়েছে, তারা তো দাদার সাহচর্য পায় নাই। এটা নিয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই মানে আফসোস আছে। কারণ হচ্ছে যে আমার 2 ছেলে, আমার ছোট ছেলেকে তো আব্বা দেখেন নাই, বড় ছেলেকে আব্বা 3 মাস দেখে গেছেন। তো সেই ছেলে এখন ক্লাস 4-এ উঠতে যাচ্ছে আল্লাহর রহমতে, কিন্তু এরা কেউ কিন্তু আমার আব্বার কোনো আদর্শ হক পায়নি। এই ব্যাপারগুলো কষ্ট দেয়। আমার আম্মাকে আমি বলি যে ধরেন উনি তো বিধবা হয়েছেন 2015 সালে অফিসিয়ালি, কিন্তু উনি ওই ধরনেরই একটা একাকিত্বের জীবন উনি যাপন করতেছেন তারও আগে, অনেক আগে থেকে। তো এখন সবাই আসলে, আমার মাঝখানে 13 সালেও খুব ভয়াবহ অসুস্থ হয়ে গেছিলেন, ওই সময়গুলোতেও
আব্বা ছিলেন না, সেই ক্রাইসিসগুলো আমরা নিজেরা ছেলেরা পার করেছি। তো এইগুলো খুব চিন্তা করলে খুব কষ্ট হয়, কারণ আমাদের পুরো পরিবার আসলে তছনছ হয়ে যায়। হয় কি, আপনি যখন একটা বাড়ির মূল অভিভাবক লম্বা সময় কারাগারে থাকেন, তখন ওনার ক্রাইসিসটা ওই ব্যক্তিতে আর শুধু সীমাবদ্ধ থাকে না, এন্টায়ার পরিবার আসলে তখন আমি বলবো যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ সাধারণভাবে আগে যেটা বললাম যে 3 মাস 6 মাসের একটা কারাবরণ শেষে বের হয়ে আসতো, এখন তো ধরেন ওনাদের যেবার যে তারা গেছেন তাদের লাশ আমরা পাইছি 5-6 বছর পরে। সো এই পুরো সময়টায় পরিবার আসলে পুরো একটা প্যাটার্নে চলতে অভ্যস্ত ছিল, পরে সেখান থেকে আরেকটা প্যাটার্ন। এই বিষয়গুলো তো আসলে খুব পীড়াদায়ক, কষ্টকর। মৃত্যু অনিবার্য সত্য, জি, তারপরে শাহাদাতের মৃত্যু গর্বের এবং সৌভাগ্যের। এটা জানার পরও একটা কথা আছে, প্রচলিত বাংলায় এটা প্রবাদ বলতে পারে যে যার যায় কষ্টটা সেই গতি। জি, মানে এই যে বিষয়টা আমি শুনলাম যে তিনি যখন জেলখানায় যে কষ্ট, জি, তারপরে শাহাদতের যে দিনটা, ওনাকে যেদিন সেই মানে একটা সাজানো মামলায় জি, মানে হত্যা করা হয়েছে বলবেন, জি। সেই হত্যার যে দিনটাকে, এই দিনের যে আপনাদের অনুভূতি, আপনার বিশেষ করে সেটা যদি একটু আমি আল্লাহর কাছে একদিক দিয়ে খুবই শুকরিয়া আদায় করি এই কারণে যে আমি আমার ম্যাচুরিটি হওয়ার পরে, বিশেষ করে আমি বলবো যে আমি যখন ম্যাট্রিকের গণ্ডি পার হলাম, এরপর থেকে আসলে আমি আব্বার সাথে একদম ছায়াসঙ্গীর মতো থাকতে পেরেছি। সেটা একদম ধরেন 2000 সালে উনি নির্বাচন করেন নাই 2001-এ, কিন্তু 2000 সালে ওনার যে জোটকেন্দ্রিক যে ব্যস্ততা, 4 দলীয় জোটের আলটিমেট কাঠামো রূপ দেওয়া, সেখান থেকে শুরু করে পরে 2000 সালে নির্বাচনের আগে, 1 সালে নির্বাচনের আগে তার যে দেশ জুড়ে ক্যাম্পেইন, আমি তার সঙ্গে ছিলাম। এরপরে তার যে 4 দলীয় জোট 2/3 মেজরিটি পেল, এরপর উনি মন্ত্রী হলেন। এই মন্ত্রিত্বের পুরো 5 বছর আমি আল্লাহর রহমতে তার সাথে থাকার সুযোগ পেয়েছি, বাসায় দেখেছি তার কার্যক্রম। এরপরে যখন 28 অক্টোবরে তাদের মেয়াদ পূর্তি হলো, তারপরে উনি 22 জানুয়ারি নির্বাচনে উনি মাদারীপুরের শিবচরে করতে গিয়েছিলেন, যদিও সেই নির্বাচনটা হয়নি। সেই নির্বাচনেও আমি তার পাশে ছিলাম। এরপরে তো 1/11 হলো, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ হলো, উনি প্রায় দীর্ঘ সময় উনি সেই সময় ওনার পত্রিকাতে উনি এসে নিয়মিত সময়গুলো দিতেন। তখনও ওনার যে ইনিশিয়েটিভগুলো ছিল, ওনার কিছু ড্রিম ছিল ইংলিশ পত্রিকা সহ, সেগুলোতে আমি সময় দিতে পেরেছি। এরপরে আমি এই যে মামলা যে হলো 2010-এর, উনি আটকের পর প্রায় ধরেন 30-এর উপরে মামলা, আমি মামলাগুলোর কেস ম্যানেজার ছিলাম। এরপরে ট্রাইব্যুনালে ওনার যে মামলা, যেটা মানবতা বিরোধী অপরাধের মামলা, আমাদেরকে একটাই ডিফেন্স সাক্ষী দিতে দিয়েছিল এবং সেটা আমি ছিলাম। ফলে আমি এই কথাগুলো এই কারণে বললাম যে আমার সাথে তার যেই লিঙ্কটা, এইটা আমাকে আমি জানি না, আল্লাহ তাআলাই হয়তো এভাবে নির্ধারণ করেছেন। এবং এত কিছুর পরে ওনার লাশও কিন্তু আমি রিসিভ করেছি, একদম রিটেন আমি রিসিভ করেছি, যে আমি ওনার লাশ বুঝে পেলাম। তো আমার এই ম্যাচিউরিট হওয়ার পরে থেকে একদম লাশ গ্রহণ করা পর্যন্ত আব্বার সাথে আমার যেই কানেক্টিভিটিটা, এটা আমাকে মানে আমি বলবো যে এটা আমার জন্য খুব মানে একদিক দিয়ে সৌভাগ্য যে আমি এভাবে তাকে পেয়েছি, আবার এই কারণে আমার কষ্ট অনেক বেশি হয়। তো আপনি যেটা বললেন শেষ দিনের ঘটনাটাও এরকম, যে আমি একা আমাদের ডিফেন্স লয়ারদের যে অফিস, সেখানে ছিলাম। তখনই আমি জানতে পারলাম যে বাসায় জেলখানা থেকে জানানো হয়েছে যে তাদেরকে শেষ সাক্ষাৎ। এবং আপনার মনে থাকার কথা, বাংলাদেশের ইতিহাসে ওইবারই একমাত্র এক্সাম্পল যে একসাথে 2 জন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল, আমার আব্বা এবং বিএনপি লিডার সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। এবং আমরা 2 পরিবারই জেলখানায় আমরা রওনা দিলাম। কিন্তু যেহেতু আমাদের বাসা দূরে, উত্তরাতে, ওনাদের বাসা ধানমন্ডিতে, ওনারা আমাদের আগে আসলেন এবং ওনারা আগে সাক্ষাৎ করতে চলে গেলেন। এরপরে আমরা আসলাম, আমরা ঢুকলাম আমার মনে পড়ে রাত 11টার দিকে। এবং 11টার দিকে ঢোকার পরে তো আমরা আমার বাবাকে ঘুমন্ত অবস্থায় পেয়েছি। উনি একদম গভীরভাবে ঘুমাচ্ছিলেন, আমি জানি না কিভাবে সম্ভব, কিন্তু উনি ঘুমাচ্ছিলেন। এবং আমরা তারপর তাকে ডেকে তুললাম এবং উনি ফার্স্ট যেটা বললেন আমাদেরকে, সেটা হলো ওনাকে জেলখানা কর্তৃপক্ষ জানায়নি যে ওই রাতে তার ফাঁসি হবে। এবং উনি তারপরে বললেন যে একদম ঘুমন্ত মানুষকে যেভাবে ডেকে তুলে যে এখনই আপনার ফাঁসি হবে, যেতে হবে, এটা বলা বা তার পরিবারের সাথে শেষ সাক্ষাৎ, এটা তার জন্য কত বড় জুলুম, এটা উনি বললেন। এবং এরপরে আমরা তার সাথে সব কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে আমরা তো ধরেন যে
আমরা দেখলাম যে যেহেতু উনি তো রেডিওতে খবর পাচ্ছিলেন দুদিন আগে থেকেই, মানে এই যে মৃত্যু পরোয়ানা বের হওয়া, তারপরে আরও আদার্স যে ফর্মালিটিস থাকে এগুলো তো উনি জানতেন বা জানতে পারছিলেন। উনি ওনার মতো করে সবগুলো, ওনার যে অল্প কিছু কাপড় চোপড় ছিল সেগুলো আমরা দেখলাম যে উনি পলিথিনের ভিতরে ভরে ভরে সব সুন্দর করে সাজানো উনি আমাদেরকে দিতে চাইলেন, কিন্তু জেল কর্তৃপক্ষ বললেন যে সাইটটা আমরা চেক না করে দিতে পারবো না। এবং এরপরে আমরা যারা গিয়েছিলাম আমাদের সবার সাথে তার যে উনি সবাইকে কথা বললেন, সবাইকে অ্যাড্রেস করলেন, সবাইকে সালাম দিলেন, সবার জন্য কিছু কিছু করে কথা বললেন। এবং তারপর উনি আমাদেরকে যেভাবে কথা বললেন, মানে এটা ঠিক কথা বলবো না, আমি বলবো যে একটা ভাষণ ছিল। এবং উনি চিৎকার করে করে একটা ভাষণ দিয়েছেন একদম ফর্মালি, যেভাবে উনি জনসভায় কথা বলেন আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে এভাবেই বলেছেন। এবং পুরোটা ভাষণের মধ্যে এখানে উনি বিভিন্ন বিষয়ে, তাই না, উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওনার সাথে কী কী ঘটেছে সেগুলো বলেছেন। তো এই পুরো স্মৃতিটা আমার খুব কষ্ট দেয়। এবং এরপরে আমরা তো ওনাকে জানাজা পড়ার জন্য রওনা দিলাম, আমাদের বাড়ি উদ্দেশ্য করে রওনা দিলাম। মানে ট্র্যাজেডিটা হচ্ছে যে উনি তো জীবিত, কিন্তু আমরা জানাজা পড়ার জন্য রওনা দিলাম। এবং তারপর 2.5-3 ঘন্টা পরে তাকে আমি লাশ রিসিভ করলাম। যখন করলাম আমার হাতে, আমার মনে আছে রক্তগুলো গরম, এবং ওনার পুরো কফিনের ভিতরে তরল রক্ত। ওনাকে যে তারা দিয়েছে, গোসল করে দিয়েছে। এবং তাদের কি চাপ প্রশাসনের, জানাজা পড়তে দিবে না, এখনই কবর দিতে হবে। তখন ফজরের নামাজের ওয়াক্ত হয়নি, আজান দেয়নি। আমরা অনেক কষ্টে রিকোয়েস্ট করে ফজরের নামাজটা পড়ে জাস্ট সাথে সাথে একটা জানাজা দিয়ে তারপর আমরা দাফন দিলাম। সে কঠিন পরিস্থিতি, এগুলো মনে করলে আসলে খুব কষ্ট হয়। আপনার বাবার শাহাদাতের আগের এবং পরে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আপনার এবং আপনার পরিবারের সম্পর্কটা? আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো আমি আমার আব্বার কথা দিয়ে শুরু করি। আমার আব্বা ওই যে ভাষণের কথা বললাম, ওখানে একদম স্পেসিফিক উনি বলেছেন যে বাংলাদেশের এই জমিনে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, এটা উনি বলেছেন। এবং উনি ধরে ধরে শিবিরের কথা, মহিলা জামাতের কথা, শিবিরের বেশি প্রশংসা করেছেন। মহিলা জামাতে তাদের যে কুরবানি, আইনজীবীদের কথা বলেছেন, আইনজীবীদের কাছে তার কৃতজ্ঞতার কথা বলেছেন। আমি এভাবে বলবো যে জামাত ইসলামী তো ওই সময় আমাদের পাশে প্রক্রিয়া, যতগুলো আমরা আইনি প্রক্রিয়া করেছি, আইনি প্রক্রিয়াগুলোর মূল সহায়ক শক্তি ছিল সংগঠন। এবং এই যে আমরা একটা আইনি ফাইট দিয়েছি, আইনি লড়াই করেছি, এখানে আমাদের যে আইনজীবী তাদের পারিশ্রমিক সহ মামলা যাবতীয় খরচ কিন্তু সংগঠন বহন করেছে। এবং সংগঠন বলতে আমি এখানে আরও যদি স্পেসিফিক বলি, আমি আমাদের সকল নেতাকর্মী তৃণমূল পর্যায়ে তাদের কাছে আমি ফর্মালি, অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ তারা আসলে অপরিসীম ত্যাগ করেছে। আপনি জানেন যে জামাত ইসলামী নেতাকর্মীরা অনেক বছর জরুরি ফান্ডের তারা নিয়মিত ইয়ানতের বাইরে তারা বাড়তি টাকা দিয়েছে। এবং এই কাজগুলো পাওয়ার কারণে আমাদের এই ধরনের মামলা সহ বিভিন্নভাবে সংগঠন কিন্তু একটা রোল প্লে করতে পেরেছে। এবং সেই দিন থেকে শুরু করে, যেহেতু আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আব্বাকে নিয়ে যখন আমরা জানাজা পড়বার সিদ্ধান্ত নিলাম যে আব্বার ওখানে আমরা জানাজা পড়তে যাব ফরিদপুরে, তো কারাগারে যাওয়া, কারাগার থেকে বাড়িতে যাওয়া, বা তার আগে বিগত প্রায় 5.5 বছর আমাদের যে জেলখানার সাক্ষাৎ, সেগুলো তো যানবাহন দিয়ে সংগঠন সহায়তা করেছে। এবং এটা বললাম আমি আব্বার শাহাদাতের আগে এবং ওই সময়গুলোতে। এবং এরপরে সংগঠনের দায়িত্বশীলরা আমাদের বাসায়, মানে 2024 সাল পর্যন্ত তো আসলে সংগঠন ভয়ঙ্কর অবস্থায় ছিল, মজলুম অবস্থায়। এরপর আমি বলবো যে দায়িত্বশীলরা যখনই পেরেছেন, বিশেষ করে বিভিন্ন ঈদের সময় তারা আমাদের বাসায় গিয়েছেন। আমাদের বর্তমান যিনি আমির আছেন, উনি সেক্রেটারি জেনারেল থাকা অবস্থায় গিয়েছেন, আমির হওয়ার পরও গিয়েছেন। আমাদের সাবেক আমির মকবুল আহমেদ সাহেব মরহুম, উনি গিয়েছেন। অধ্যাপক মুজিবুর রহমান থেকে শুরু করে, আব্দুল হালিম ভাই থেকে শুরু করে, আকন্দ ভাই থেকে শুরু করে, খান ভাই, বুলবুল ভাই, সেলিম ভাই, সবাই তারা আমাদের বাসায় এই দুঃসময়গুলোতে গিয়েছেন এবং তারা আমাদের খোঁজ রাখেন। এখনও আমি মনে করি যে আমরা তো সুযোগ যদি চাই তাহলে তো আমরা জামাতের সর্বোচ্চ নেতৃত্বের কাছে যেতে পারি খুব সহজে। তো এজন্য সম্পর্ক বলেন বা যোগাযোগ বলেন, সেটা আমাদের সাথে সংগঠনের আছে, ছিল এবং থাকবে ইনশাআল্লাহ।
2024-এর 5ই আগস্ট বিপ্লবের পর দেশে একটা ইতিবাচক পরিবর্তন আসছে নিঃসন্দেহে। তো এই পরিবর্তনের সুফল পেতে আসলে আমাদের কি করা দরকার? আচ্ছা, বিসমিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান, এরপরে বাংলাদেশে একটা পরিবর্তিত বাংলাদেশ দিয়েছেন এবং আমাদের জন্য একটা অনুকূল পরিবেশ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে যে বিষয়টা বলা দরকার, আমার দুটো দৃষ্টিভঙ্গিতে আমি একটু বলি। সেটা হলো, এখানে প্রথম আমাদের মনে রাখা দরকার যে 2010 সালের পর থেকে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী সাফার করেছেন, কোরবানি করেছেন। এখন আমি মনে করি যে আমরা আগামীতে কি দিতে পারবো বা কি করব, এই আলাপের আগে তারা যেটা কোরবানি করেছেন দুঃসময়তে, যারা যেখানে থেকে রোল প্লে করেছেন, তাদেরকে আসলে মূল্যায়ন করাটা বেশি জরুরি। এটা একটা বড় ব্যাপার বলে আমার কাছে মনে হয়। যদিও আমার কাছে মনে হয় আমাদের ফোকাসটা বেশি সামনের দিকে চলে গেছে, কিন্তু এই পিছনে গত 15 বছর আমরা যাদেরকে হারালাম সারা বাংলাদেশে, এটা শুধু আমি জীবনে দেওয়ার কথা বলছি না, জীবন দেওয়া বলেন, গুম বলেন, চাকরি হারানো বলেন, অসংখ্য মানুষ ছিল তারা বাড়িতে থাকতে পারেন নাই, তারা ঢাকা শহরে এসে বাইক চালিয়েছেন, রিক্সা চালিয়েছেন। অসংখ্য মানুষ ছিল যারা আসলে পাট খেতে, ধান খেতে রাত্রি যাপন করেছেন, বাড়িতে ফিরতে পারেন নাই, বছরের পর বছর যেতে পারেন নাই। এই মানুষগুলোকে মূল্যায়ন করা দরকার, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের যে নৈতিক অবস্থান, যেই আদর্শিক এবং নৈতিক অবস্থানের কারণে আমাদের দায়িত্বশীলেরা জীবন দিয়েছেন, সেই নৈতিক অবস্থানকে আরও সুদৃঢ়ভাবে ধারণ করা উচিত এবং সেই আদর্শিক জায়গাগুলোকে মানুষের সামনে তুলে ধরা উচিত। এরপরে আমি বলবো যে এই যে আপনি বললেন 5 আগস্টের পরে এখন যে পরিবেশ আছে, এই পরিবেশ আমি বলবো যে যেহেতু আওয়ামী লীগ তার 15.5 বছরে দেশকে আসলে ইসলামকে মোটামুটিভাবে মানুষের মাথা মগজ থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাতে ইসলামকে মানুষের কাছে আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই গ্যাপটা পূরণ করা যায়, এই লাইনেও ফোকাস করা দরকার, দাওয়াতি কাজের মাত্রা বাড়ানো দরকার। এবং পরিশেষে যেটা আপনি বলতে চাই সেটা হচ্ছে এই 3টাকে বেস করে আগামী নির্বাচনের জন্য একটা বড় আকারের পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করা দরকার, যাতে এই যে আমরা যে আদর্শ রাজনীতির কথা বলছি, যে মানুষগুলোর কুরবানির কথা বললাম, সবাইটার জন্য একটা ভালো রিটার্ন যেন আমরা পাই। কিন্তু এরকম যেন না হয় যে আমরা পেছনের এই জিনিসগুলোকে তুলনামূলকভাবে কম ফোকাস দিচ্ছি, তাহলে যেটা হয় যে এটা আসলে দেখা যাবে যে অনুকূল পরিবেশে আসার পরে অনেক যারা মজলুম ছিলেন তাদের মধ্যে আবার ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে। এই কারণে আমি মনে করি যে তাদেরকে সাথে নিয়ে তাদের জায়গাগুলোকে অ্যাড্রেস করে এরপরে আমাদের সামনে জনগণকে কী দেওয়া উচিত, এই ধরনের বয়ানে গেলে আমি ইসলামকে যদি আমরা বেস করে মানুষকে আরও ব্যাপকভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য চেষ্টা করি, আমি মনে করি যে তাহলে এই জুলাই বিপ্লবের একটা পজিটিভ এনভায়রনমেন্টের আমরা সুফল পাবো ইনশাআল্লাহ। মাযহারুল ইসলাম সাহেবের খালাসের পর জি, এটা আদালত কর্তৃক প্রমাণিত জি, যে আপনার বাবা সহ, জি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জি, যাদেরকেই জুডিশিয়াল কিলিং করা হয়েছে, সবগুলোই একটা বিরাট একটা রাষ্ট্রীয় অপরাধ। যার ওই সময় যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন তারা একটা ফৌজদারি অপরাধ করেছেন এবং মানবতা বিরোধী অপরাধ করেছেন। এবং আপনার যে অপরিণীয় ক্ষতি, এটা তো আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। এবং দেশ ও জাতিরও ক্ষতি হয়েছে, একজন গণতন্ত্র মোনা ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী রাজনীতিবিদকে হারিয়েছে। তো তারপরেও বলবো যে একজন সন্তান হিসাবে আপনার যে ক্ষতি, সেই ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। ক্ষতিপূরণ বললে তো আসলে এখানে স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় আছে বলে মনে হয়। আমি ওই চ্যাপ্টারটাকে পরে যাই। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা পরিবার যারা আছি, আমি একা আমার কথা বলছি না, আমাদের মতো যারা আছেন, আমাদের দিক থেকে এটা আসলে আমাদের বেসিক দাবি, এটা ছাড়া তো আসলে আমাদের আর কিছু বলার বা চাওয়ার নাই। আমরা চাই যে তাদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে, কারণ আপনি মনে রাখবেন যে বাংলাদেশে তাদের ফাঁসির আদেশের পরে অথবা ফাঁসি কার্যকর হওয়ার পরে মিষ্টি খাওয়া হয়েছে, সেই অপরাজনীতি আমরা দেখেছি। আমরা এখন চাই যে জুলুমগুলো তাদের বিরুদ্ধে হয়েছে, যে অন্যায়গুলো হয়েছে, সেটার একটা প্রতিকার হোক। এই ব্যাপারে আমরা সহ আরও যারা ভিকটিম পরিবার আছে তাদের কোনো ধরনের কোনো শিথিলতা বা ভিন্ন মানসিকতা নেই। এটা হচ্ছে আমাদের কথা বললাম। দ্বিতীয় কথা হলো আইনের কথা। আইনের কথা হলো
আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব। উনি খুব অসুস্থ ছিলেন উনি যখন দেশে ফিরলেন 5 আগস্টের পরে। এরপরও কিন্তু উনি আমাদেরকে নিয়ে বসেছিলেন এবং সেই প্রসেসে আমাদের সে বসে বলতে শুধু জামাতের দায়িত্বশীলদের সন্তানদেরকে নিয়ে না, সেখানে বিএনপি নেতা আব্দুল আলিম সাহেবের ছেলে ছিল, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলেরা ছিলেন, সবাইকে নিয়ে তিনি একটা মিটিং করেছিলেন এবং এইটার কি সুরাহা করা যায় আইনানুগভাবে এটা নিয়ে একটা পর্যবেক্ষণ বা পর্যালোচনা করবার দায়িত্ব তিনি দিয়ে গেছেন এবং আইনজীবীরা সেটা নিয়ে কাজ করছেন। এখন আপনি যেটা রেফারেন্স দিলেন এটি আজাদ সাহেবের রায়ের প্রেক্ষিতে, এইটার যে ক্রাইসিস আমরা পড়েছি সেটা হলে এটার এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। ফলে ওনার সংক্ষিপ্ত রায়ে আদালত যে অবজারভেশনগুলো দিয়েছেন সেটাকে আমি ইতিবাচক মনে করছি, কিন্তু পূর্ণাঙ্গ রায় না আসার কারণে আমরা আসলে বুঝতে পারছি না যে কোন কোন গ্রাউন্ডে আমাদের আসলে কাজ করার সুযোগ আছে। তো যদি পূর্ণাঙ্গ রায়টা প্রকাশিত হয় এবং আইনজীবীরা যদি আমাদেরকে গ্রিন সিগন্যাল দেন যে হ্যাঁ এখন আইনানুগভাবে আসলে কিছু করবার সুযোগ আছে, তাহলে অবশ্যই আমরা চাইব যে আমাদের এখানে ন্যায় বিচার হোক, ওনাদের কেসগুলো রিওপেন করা হোক এবং এই ওনাদের সাথে যে অন্যায় হয়েছে তার একটা প্রতিকার হোক। এবং এই সুযোগে আমি অন্তর্বর্তী সরকারের কাছেও দাবি জানাতে চাই যে অন্তর্বর্তী সরকার যেমন অতীতের বিভিন্ন আমি বলবো যে কালিমা মোচনের জন্য তারা কাজ করছেন, আর্থিক দুর্নীতি সহ ফ্যাসিবাদী আমলের বিভিন্ন অন্যায়ের যেমন তারা একটা সুরাহা করার চেষ্টা করছেন, মানবতা বিরোধী অপরাধের নামে যে ক্যাঙ্গারু ট্রায়াল এবং যে প্রশ্নবিদ্ধ বিচারের মাধ্যমে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের ক্ষেত্রে তাদের পরিবারগুলো যেন অ্যাটলিস্ট ন্যায় বিচার পান, এতটুকু ইনশিওর করার জন্য তারা কোনো বস্তুনিষ্ঠ উদ্যোগ নেবেন বলে আমি প্রত্যাশা করি। আপনার বাবার কোন স্মৃতি আপনাকে আচ্ছা। বেশি কাঁদায় বা বেশি? না, সন্তান হিসেবে তো বাবার সাথে অনেক স্মৃতি। আমি স্মৃতি বলতে গেলে খুব অনেক স্মৃতি, কনফিউজ হয়ে যাব কোনটা করে। আমি আমার মোটা দাগে দু একটা স্মৃতির কথা একটু যদি বলি, উনি আমার এসএসসি পরীক্ষার সময় আমার লাংচে পানি জন্মেছিল, সেটা আমার মনে আছে। উনি নিয়মিতভাবে প্রতি মাসে এক বা একাধিকবার এক্সরে করিয়ে চিকিৎসার করতেন। ওনার শত ব্যস্ততা সত্ত্বেও উনি নিজে আমাকে নিয়ে যেতেন ডাক্তারের কাছে এবং উনি আমাকে যে ডেসক্রাইব করতেন ডাক্তারের কাছে আমার শারীরিক অবস্থা সম্বন্ধে, ডাক্তাররা খুব অবাক হতো, কারণ সাধারণত মায়েরা এগুলো বলতে পারে, কিন্তু ওনার খুবই ভালো আইডিয়া ছিল, কারণ উনি আসলে বাবা হিসেবে তো আমি বললাম যে উনি খুবই সফল এবং সার্থক একজন পিতা। এই স্মৃতি খুব মনে পড়ে। 2 নম্বর যেটা বলতে চাই সেটা হলো যে এটা আমার দর্শক শ্রোতাদের জন্যও বলতে চাই, সেটা হলো যে আমি যখন আমার বাবা মন্ত্রী, ওই সময় তো একবার এমন হলো আমি তখন মাস্টার্স পড়ি, আমার যাতায়াত যে আমি করব, আমার আর্থিক বেশ অসচ্ছল একটা পরিস্থিতি। তো আব্বাকে আমি বললাম, আব্বা যে আমার তো কিছু উপার্জন করা দরকার, এবং আব্বা তখন আমাকে জানালেন যে দৈনিক সংগ্রামে লোক নেওয়া হবে এবং আমি সেইখানে, এবং আমাকে উনি বললেন যে যদি পরীক্ষা দিয়ে তুমি টিকতে পারো তুমি করবা, এবং আমি আল্লাহর মধ্যে পরীক্ষা ভালো করেছিলাম এবং আমি এখানে সাব এডিটর হিসেবে কাজ করেছিলাম, সে স্মৃতি মনে পড়ে। এবং মাত্র 5,500 টাকা বেতনে আমি চাকরি নিয়েছিলাম। আমার বাবা তখন ক্যাবিনেট মিনিস্টার ওই সময়, এবং সেই সময় তারপর আমার চলতে কষ্ট হতো, কারণ হলো যে আমার ক্যাম্পাস ছিল গুলশানে, আসা যাওয়া করতে। তা আমার মনে আছে আমি তখন প্রচুর লিখতাম সংগ্রামের যতগুলো অ্যাডিশনাল পাতা ছিল, চলমান বিশ্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য পাতা, প্রতিটা পাতায় আমি আমার মূল দায়িত্বের পাশাপাশি অ্যাডিশনে আমি আর্টিকেল লিখতাম, যাতে আমি মাসে কিছু বাড়তি আমি উপার্জন করতে পারি। সেই স্মৃতিগুলো, এবং আমার আব্বা সেই আর্টিকেলগুলো যখন প্রকাশ হতো উনি সেগুলো কেচি দিয়ে কাটতেন, কেচি দিয়ে কেটে কেটে উনি সংগ্রহ করতেন যে মাপুরে লেখা আসছে, সেটা খুব মনে পড়ে। এবং সেই জন্য আরও কষ্ট পাই কেন, এখন আমি আল্লাহর রহমতে লেখক অনুবাদক হিসেবে কাজ করি। আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, কিন্তু আমার কোনো বই আমার বাবা আসলে হাতে তুলে দেখতে পারেন নাই, পড়তে পারেন নাই। এটা আমাকে খুব পীড়া দেয়, এই স্মৃতিগুলো, এগুলো খুব কাঁদায় আমাকে, যে আমার এই বয়সে এসে আমি যখন একটা অর্জন করতে পারলাম, নিজের আল্লাহর রহমতে নিজের একটা অবস্থান যখন তৈরি হলো, তখন আমি আমার আব্বাকে আমার কোনো কিছুই দেখাতে পারলাম না। এটা খুব আমাকে কষ্ট দেয়। এটা সত্যিই কষ্টের বিষয়। তবে আমরা বিশ্বাস করি ইমানদার হিসাবে যে তারা মারা যায় না, তারা জীবিত। এটা আল্লাহর ঘোষণা, এটা আমাদের মানতেই হবে, আমাদের ইমানের সাথে সম্পর্কিত। আর যেহেতু তারা জীবিত, অবশ্যই আমাদেরকে তারা কর্তব্য করছেন, আপনার কাজগুলো দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ যে কষ্ট করে সময় দিয়েছেন। জি, আপনাকে বিশেষ ধন্যবাদ। আপনি তো আমাদের অগ্রজ, আপনার লেখালেখি, আপনার সাহিত্যকর্মের সাথে আমরা
অনেক দিন ধরে পরিচিত। তো আপনি সিনিয়র মানুষ, আপনি আমার ইন্টারভিউ নিয়েছেন, এটা আমার জন্য খুব সম্মানের। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাপ্তাহিক সোনার বাংলার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা যে তারা আমাদের এই সময় এসে আমাদের খোঁজ নিয়েছেন এবং সাক্ষাৎকার নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।